দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে ট্যাক্স অথবা অভিবাসন সংক্রান্ত নানা বিষয়ে নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, সেই সঙ্গে সেই সব তথ্য বিশ্লেষণ করতে। তবে এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ সেটি হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন, প্রশ্ন রাখতে পারেন, মতামত জানাতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে দিয়ে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে প্রশ্ন রাখতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক পেজে, সেখানেও আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, আপনাদের প্রশ্ন দিতে পারেন। আমাদের অতিথি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিবে। আজ আপনারা জানেন যে আমরা এখন এমন একটি সময়ে অনুষ্ঠান করছি যখন ট্যাক্স সিজনের রমরমা অবস্থা। 26 জানুয়ারি থেকে ট্যাক্স সিজন শুরু হয়ে গিয়েছে, প্রায় 2 সপ্তাহের উপরে ট্যাক্স সিজন চলে গিয়েছে। অনেকে এর মধ্যে করেছেন বা অনেকে এর মধ্যে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই প্রস্তুতির মধ্যে আপনারা কী ধরনের প্রস্তুতি নেবেন, কিভাবে করলে আপনাদের ট্যাক্স ফাইলিংটা নিখুঁত হবে, অ্যাকুরেট হবে এবং আপনারা আইআরএসের নোটিশ থেকে নিজেকে মুক্ত রাখবেন, সেসব ব্যাপারে কথা বলবো। এবং আজকে আমরা যে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি, যেটি সবচেয়ে বেশি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আপনারা সবাই কোভিডকালীন সময়ে যখন প্যান্ডামিক ছিল তখন সরকারের পক্ষ থেকে আপনারা এসবিএ লোন ও অথবা পিপিপি লোন, এরকম আরও অসংখ্য ছোটোখাটো লোন আপনারা অনেকে নিয়েছেন। কিন্তু এই লোনের আসলে কি অবস্থা, এই লোনগুলো আপনারা পরিশোধ না করলে কি হবে, বা পরিশোধ করলেও বা আপনারা এবারের ট্যাক্স ফাইলে কিভাবে সেটি যোগ করবেন, বা এবারের ট্যাক্স ফাইলে সেটি কিভাবে উল্লেখ করবেন এবং নিখুঁতভাবে সেটি করবেন, এই লোনের ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। কারণ আমাদের কমিউনিটির অনেকেই এই লোনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সঙ্গে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে এইবারের ট্যাক্স ফাইলের সিজনে আমরা গণমাধ্যমে বিভিন্ন জায়গায় রিপোর্টে যেটি দেখতে পাচ্ছি, আপনাদের ট্যাক্স রিটার্ন পেতে কিছুটা সময় লাগবে, কারণ দফায় দফায় শাটডাউন গভর্নমেন্টের, সঙ্গে আরও বিষয় তো রয়েছে। এই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদেরও প্রিয় সিপিএ দেবব্রত চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্ত আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি টিবিএন 24 এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, পরবর্তীতে রেকর্ডেড ভার্সন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন। দাদা, যেই জিনিসটা দিয়েই বলছিলাম যে ট্যাক্স সিজন তো শুরু অলরেডি, আপনারা কয়েক সপ্তাহ পারও করেছেন, খুব ব্যস্ততার মধ্যেও আপনি এসেছেন, সময় দিচ্ছেন, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত। কিন্তু আবার আপনাদের জন্য এটা ভালো যে আপনারা এই 2-3 মাস খুব ব্যস্ত থাকেন। আমরা ট্যাক্স সিজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা যেহেতু আজকে নির্ধারণ করেছি, আমাদের জানা আমাদের কমিউনিটির অনেক মানুষ কিন্তু কোভিডকালীন সময়ে, আমরা এর মধ্যে কিন্তু আপনি বেনিফিটগুলো নিয়ে আলোচনা করেছেন, সেলস ট্যাক্স নিয়ে আলোচনা করেছেন, বিজনেস ট্যাক্স নিয়ে আলোচনা করেছেন, হাউস হোল্ড নিয়ে অনেক বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে লোন। আমাদের কমিউনিটির অনেকেই অনেক লোন নিয়ে থাকে, সেটা বাড়ি কেনার জন্য হোক বা অন্য কারণে হোক। তবে একটা লোন যেটি একটু অপরিচিত ছিল বা মানুষ হয়তো তেমন জানতো না, কারণ প্যান্ডামিকের জন্যই তৈরি করা হয়েছিল, তাই হয়তো এটা একটু অপরিচিত ছিল। কিন্তু আমাদের কমিউনিটি অনেকে এসবিএ লোনটা নিয়েছে, স্মল বিজনেসের যে লোনটা সেটি নিয়েছেন, অনেক বড় একটা অ্যামাউন্টও তারা পেয়েছেন। যদিও বা সেই লোনের আসলে কি অবস্থা এখন, তো আসলে লোন শোধ করার সময় এসেছে, অনেকে করছে, অনেকে করছে না। একটু যদি ওই লোনের ওভারঅল বলতেন এবং সেই সঙ্গে এবারের ট্যাক্স ফাইলের সঙ্গে এটা কীভাবে যুক্ত, তাও যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। যাই হোক, এসবিএ লোন সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। যে দেখুন, এই প্যান্ডামিকের সময় কিন্তু এসবিএ লোন, মানে যারা স্মল বিজনেসের সাথে জড়িত, ইভেন যারা ট্যাক্স অপারেটরও আছেন, কেউ কিন্তু বাদ নাই। আমার মনে হয় যে অলমোস্ট 90% স্মল বিজনেস বলেন, মিডিয়াম অর লার্জ বিজনেস ওনার, তারা এসবিএ লোন নিয়েছেন ফর সামহাউ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হিউজ পরিমাণ লোন, ট্রিলিয়নস অফ ডলার এসবিআই ডিসবার্স করেছে প্যান্ডামিকের সময়, এবং এই লোনের জন্য কিন্তু দেখুন ম্যাক্সিমাম লোকজনের, বিশেষ করে আমাদের কমিউনিটিতে অনেকেরই ধারণা যে এটা ফরগিভেবল লোন। তারা কিন্তু এখনও পর্যন্ত মেন্টালি প্রিপেয়ার্ড না এই লোনটা পে করার জন্য। তারা সুযোগ খুঁজতেছে হয়তো টাকাটা দিতে হবে না, কিন্তু আবার অনেকে কনফিউজও করেছে মিডিয়াতে এসে যে এই লোনটা দিতে হবে না, এটা ফরগিভেবল। বাট নো, আমি এক কথাই বলতে চাই যে এই লোন অবশ্যই ফরগিভেবল লোন না। মনে রাখবেন, ইভেন আপনার মানে মরার পরেও এই লোন থেকে আপনারা রেহাই পাবেন না। মানে এটা এমনই, মানে এটা মানে কন্ডিশনগুলো এতটা স্ট্রং ছিল। সোজা কথা, এটা ফেডারেল লোন। যেমন আপনার স্টুডেন্ট লোন, যেমন আপনার পিছনে এটা দাওয়া করে সবসময়, এটা ইট ওয়ান কাইন্ড অফ স্টুডেন্ট লোনের মতোই। তার মানে এটা ফেডারেল লোন, কোনো অবস্থাতেই এই লোন থেকে কিন্তু আপনার অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। ইভেন আপনার ডেথও দেখা গেছে যে আপনার যদি আপনি মারাও যান, আপনার যদি কোনো পার্সোনাল প্রপার্টি রেখে যান, ওইখান থেকেই লিনের মাধ্যমে লোন কিন্তু নিয়ে নেবে।
তার মানে আপনারা এখনো যারা চিন্তা করতেছেন যে এই লোন দিতে হবে না, আর এদিকে কিন্তু ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে। দেখুন যেদিন থেকে এসবিআই এই লোন ডিসবার্স করেছে, ফ্রম দ্যাট ডে ডেইলি বেসিস ইন্টারেস্ট উইল বি অ্যাক্রুড। এবং এই যে ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে, লোনের পাহাড় জমতেছে, আপনারা চিন্তা করতেছেন দিতে হবে না, আপনারা কিন্তু এখন অন্ধকারে আছেন। এবং দেখবেন একটা সময় এমন পরিস্থিতি হবে তখন আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, না পারবেন এটা দিতে, না পারবেন এটা, আর তখন আর ম্যানেজেবলের বাইরে চলে যাবে। এটা তো আছেই যে এই লোন মানে কিন্তু একটু দাদা আপনাকে একটু আটকাচ্ছি, যেটি হচ্ছে এই লোনের যে পেমেন্ট সেটি খুবই অল্প টাকা, মানে ন্যূনতমটাও পে করলেও ওরা মানছে। এখন দেখুন না, এখানে হার্ডশিপের অপশন আছে, আমরা হার্ডশিপের অপশনটাতে পরে যাব, আচ্ছা, আচ্ছা। যে লোনটা কিভাবে পে করবে সেটা আমরা হার্ডশিপের অপশনে পরে যাব। কিন্তু এই যে ফ্রডের, যে ক্যালিফোর্নিয়াতে আপনি জানেন $8.6 বিলিয়ন আপনার এসবিআই লোনের ফ্রড কিন্তু ওরা এটা অলরেডি ডিসকভার করেছে। এখন দেখুন আমরা এই ফ্রড নিয়েও কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন কেন এই ফ্রডের কথা উঠতেছে, এই কারণে ফ্রডের কথা উঠতেছে। দেখুন যে এই যে প্যান্ডামিকের সময় যখন ওরা লোন ডিসবার্স করেছে, তখন কিন্তু ওরা কোনো কিছুই ভেরিফাই করে নাই, কারণ ভেরিফিকেশনের সময় ছিল না, সুযোগ ছিল না। যে যেভাবে অ্যাপ্লাই করেছে, অনেকে আছে ফেক ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করেছে, বেসিক্যালি তাদের কোনো বিজনেসের এক্সিস্টেন্সই নেই, ফেক বিজনেস। অনেকে নতুন কোম্পানি খুলে ফেক বিজনেসের মাধ্যমে তারা এই লোনগুলো নিয়েছে। তো এখন কিন্তু ওরা ইনভেস্টিগেশনে যাচ্ছে স্টেপ বাই স্টেপ, কারণ ওদের কালেকশন কিন্তু হচ্ছে না। এই যে $ট্রিলিয়নস অফ লোন যে ডিসবার্স করেছে, তাদের কিন্তু একটা মিনিমাম রিকোয়ার্ড কালেকশন অ্যামাউন্ট তারা পাচ্ছে না। কিন্তু যেহেতু মিনিমাম অ্যামাউন্টটা পাচ্ছে না, সবাই রিল্যাক্স, এই টাকা দিতে হবে না, তার মানে এখন তারা ভাবতেছে যে না, সামথিং ইজ রং। তার মানে তারা এই লোনটা ডিসবার্স করেছে হয়তো, মানে কি বলবো, মানে প্রপার ওয়েতে না। এখন তারা ইনভেস্টিগেশনে যাচ্ছে যে হোয়াই দে আর নট গেটিং ডিজায়ার অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট পেমেন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এই যে ফ্রডের কথা আসতেছে, $8.6 বিলিয়ন ক্যালিফোর্নিয়া ফ্রডের কথা আমরা বলতেছি এসবিআইতে, আমার ধারণা নিউ ইয়র্কে যদি এইটা ওরা ইনভেস্টিগেট করে, ইট উইল বি এ বিগ ম্যাস, এবং সবচেয়ে বড় ভিকটিম হবে আমাদের বাংলাদেশি কমিউনিটি। তখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে বাংলাদেশি কমিউনিটির কথা বললেন। হ্যাঁ, আমি এই কারণে বলবো যে দেখুন এই এসবিআই লোন নিয়ে আমরা যতটুকু দেখেছি বাঙালি কমিউনিটির মধ্যে, তারা ওয়াইফের জন্য স্বর্ণালংকার গয়না কিনেছে, বাংলাদেশে গিয়ে অনেকে বিয়ে শাদিও করেছে জাঁকজমকভাবে, এই লোনের টাকা খরচ করে, এই লোনের টাকা খরচ করে। আবার অনেকে আছে এই লোনের টাকা খরচ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, এভরিথিং গন, জিরো, দে ডোন্ট হ্যাভ এনিথিং লেফট। গেল এটা। শুধু তাই না, এই লোনের টাকা দিয়ে অনেকে আবার বাড়ি কিনেছে, আবার অনেকে বিভিন্ন পারপাসে, মানে যে সোজা কথা যে বিজনেস পারপাসে ওরা লোনটা নিয়েছে, সেই বিজনেস পারপাসে তো খরচ করেই নেই, সেটা অন্যান্য পারপাসে ওরা খরচ। তার মানে হচ্ছে, মানে একটু দাদা থামাচ্ছিলাম, লোনের যে কন্ডিশনগুলো মেইনটেইন না করাটাই তো এক ধরনের ফ্রড। তো দাদা আপনি একটু থাকেন, আমাদের একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নিয়ে আবার আসছি। ঠিক আছে দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন আপনি নামটা বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম রিপন। আমার কোয়েশ্চন ছিল, আমি স্টুডেন্ট, আমি ইউএস সিটিজেন কে বিয়ে করছি, আমার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস এখনো কমপ্লিট হয় নাই। এখন আমার ওয়াইফ ট্যাক্স ফাইল করবে, উনি কি মেরিট ফাইল জয়েন্টলি করবে না উনি সিঙ্গল করবে? আচ্ছা, আপনারা কি বিয়ে করেছেন? আপনি স্টুডেন্ট এবং জি, বিয়ে করেছি। আচ্ছা, এবং আপনার ওয়াইফ কি সিটিজেন? জি, উনি সিটিজেন। আচ্ছা, বলুন আপনার কোশ্চেনটা বলুন, কন্টিনিউ করেন। জি, আমার কোনো এখনো সোশ্যাল সিকিউরিটি আসেনি, আমার অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস এখনো প্রসেসিং। তো আমার ওয়াইফ ট্যাক্স রিটার্ন করতে চাচ্ছে, উনি কিভাবে করবে, সিঙ্গেল না মেরিট ফাইল জয়েন্টলি? আচ্ছা, আপনি যদি আমাদের মেরিট ফাইল জয়েন্টলি করে, সেক্ষেত্রে আমার কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাই। বুঝতে পারছি। ধন্যবাদ রিপন সাহেব আপনাকে। তো দেখুন, আপনি যেহেতু ফরেন স্টুডেন্ট, আপনার ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন, আপনার স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট পেন্ডিং, সবই বুঝতে পেরেছি। দেখুন এখন ট্যাক্স ফাইলের জন্য যে আপনার ওয়াইফ কোন স্ট্যাটাসে ফাইল করবে, সিঙ্গেল না মেরিট ফাইলিং জয়েন্টলি, দেখুন আপনি যদি ট্যাক্স ফাইলে উনি মেরিট ফাইলিং জয়েন্টলি করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার সোশ্যাল লাগবে, কারণ উইদাউট সোশ্যাল nobody can include anybody in the tax return। তার মানে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া আপনাকে ট্যাক্স রিটার্নে নেওয়ার কোনো সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে যদিও আপনারা মেরিট, আপনার সোশ্যাল এখন আসে নাই, আপনার ওয়াইফ যদি ইমিডিয়েটলি ফাইল করতে চায়, তাহলে তার ফাইলিং স্ট্যাটাস হবে সিঙ্গেল, কারণ আপনি ট্যাক্স ফাইলে আসতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি সোশ্যাল সিকিউরিটি রাইট নাও, বিকজ ইউর স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট ইজ পেন্ডিং। তো এখন আমি যেটা অ্যাডভাইস করবো, দেখুন যে যেহেতু আপনারা মেরিট ইমিগ্রেশনের থ্রুতে যাবেন, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস নিয়ে যাচ্ছেন, তাই যেহেতু এটি ইমিগ্রেশনের ফ্যাক্টর, আপনার কিন্তু মেরিট ফাইলিং জয়েন্টলি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট।
আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি যদি ফাইল করেন, আপনি কিন্তু ইমিগ্রেশন যখন কোর্টে যাবেন, আপনার কেস যখন প্রসেসিংয়ের জন্য উঠবে, সেটা কিন্তু তখন মোস্ট বেনিফিশিয়াল হবে মেরিট ফাইলিং জয়েন্টলি। আমি আপনাকে অ্যাডভাইস করবো আপনার ওয়াইফকে বলবেন যে এই মুহূর্তে ফাইল না করতে, কারণ দেখুন ট্যাক্স ফাইল কিন্তু আপনি পরেও করতে পারবেন, এই মুহূর্তে করতে হবে নট নেসেসারি। আপনি এক্সটেনশন নিয়ে রাখতে পারে আপনার ওয়াইফ, সেই ক্ষেত্রে আপনি 6 মান্থ আরও সময় পাবেন। এবং বাই দিস টাইম আপনার ওয়াইফ যেহেতু সিটিজেন, আমার ধারণা এই সময়ের মধ্যে হয়তো আপনার স্ট্যাটাস অফ অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি যখন সোশ্যাল পাবেন তখন কিন্তু আপনারা মেরিট ফাইলিং জয়েন্টলি করতে পারবেন। তার মানে আপনার অ্যাডভাইস হচ্ছে এই মুহূর্তে আপনার ওয়াইফ যদি ফাইল করে তাহলে আপনার সিঙ্গেল ফাইল করতে হবে, এবং আমি যেটা অ্যাডভাইস করি না, সিঙ্গেল করবে না, ইনস্টেড আপনি এক্সটেনশন নিয়ে রাখুন, এবং আপনার স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট যখন কমপ্লিট হবে তখন আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করবেন, সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে বেনিফিট বাড়বে। কিন্তু দাদা এখানে আমার একটা প্রশ্ন, যে যদিও বা আপনি অনেক ভালো বলতে পারবেন, অনেকেই আছে এই মানে আমেরিকাতে যে লিভ টুগেদার করে, ফ্যান্সি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা ডিপেন্ডেন্ট হাউস হোল্ডের মধ্যে, তো উনি ওয়াইফ তো পরে হচ্ছে, কিন্তু উনি কি ডিপেন্ডেন্ট হিসেবে রাখতে পারবে না? যদি সোশ্যাল নাই তো, সোশ্যাল ছাড়া ট্যাক্স ফাইলে কাউকে মানে উইদাউট সোশ্যাল সিকিউরিটি নোবডি ক্যান ইনক্লুডেড ইন দ্য ট্যাক্স ফাইল। তার মানে উনি ডিপেন্ডেন্টও রাখতে পারবেন না। তা যাই হোক, যেটা করবেন, এটা সবাই অনেকে এই প্রশ্ন থাকে কিন্তু, হ্যাঁ তা যাই হোক, আপনি যেটা করবেন ওয়াইফকে বলুন এই মুহূর্তে ট্যাক্স ফাইল না করতে, ওয়েট করেন আপনার স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট হওয়ার জন্য। যখন আপনি সোশ্যাল পাবেন তখনই ফাইল করবেন, এক্সটেনশন নিয়ে রাখেন, প্রয়োজন হলে আপনি পেনাল্টি দেওয়া করেন, কিন্তু তারপর আমার অ্যাডভাইস ফাইল মেরিট ফাইলিং জয়েন্টলি। ওকে, সো মানে রিপন ভাই হয়তো ওয়েট করবে, যদি এর মধ্যে চলে আসে তাহলে খুব ভালো। আর ওনা তো কোনো সমস্যা নেই, এক্সটেনশন নিয়ে রাখলে অনেক পরেও করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আইআরএস এর সেকশন আছে 6013G, অবশ্যই এটা যেহেতু এখানে আছে 6013G অ্যাপ্লিকেবল না, বাট স্টিল এজ এ স্পাউস আপনি মেরিট ফাইলিং জয়েন্টলি করতে পারবেন ইভেন আফটার দ্য এক্সটেনশন পিরিয়ড অলসো। ওকে, তাহলে আমরা যে জায়গায় ছিলাম, এসবিএ লোনের ফ্রডের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলছিলেন, এবং আপনি বলছিলেন যে আমাদের কমিউনিটির অনেকে হয়তো এটাতে ভুক্তভোগী হতে পারে। কেন আপনার এরকম মনে হয়? হ্যাঁ, এই যে $8.6 বিলিয়ন যে ফ্রড ক্যালিফোর্নিয়াতে যেটা হয়েছে, এখন নিউ ইয়র্কে আসলে এটা আরো সিভিয়ার আকার ধারণ করবে। এটাই বললাম যে দেখুন এসবিআই লোনের যে কন্ডিশন ছিল, যে ক্রাইটেরিয়া ছিল, এটা বেসিক্যালি কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিয়েছে এসবিআই। এবং ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ডেফিনেশন হচ্ছে আপনার বিজনেস ডে টু ডে রান করার জন্য যে পরিমাণ রিকোয়ার্ড ক্যাপিটাল প্রয়োজন হয়। যেহেতু প্যান্ডামিকের কারণে ডেফিসিট ছিল ক্যাশ ফ্লো, সেই কারণে গভর্নমেন্ট টেম্পোরারি তাদেরকে হেল্প করেছে যাতে বিজনেসটা স্মুথলি রান করতে পারে। কিন্তু গেস হোয়াট, বিজনেস ওনারা কি করেছে, তারা এই টাকা নিয়ে বিজনেসে তো কাটাই নাই, অন টপ অফ দের তারা বাড়ি কিনেছে, স্টক মার্কেটে ইনভেস্ট করেছে, বিভিন্ন বন্ধু বান্ধবকে ধার দিয়েছে, বাংলাদেশে এই জায়গা কিনেছে, বিল্ডিং বানিয়েছে, যেগুলো টোটালি ভায়োলেশন অফ দ্য টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য লোন। এবং আপনার ওরা যখন আপনাকে চাবে যে ঠিক আছে আমি যে তোমাকে লেটস সে $50,000 $200,000 লোন দিলাম, শো আস দ্য প্রুফ হাউ স্পেন্ড ইট, তখন আপনি কি প্রুফ দেখাবেন? ওরা যদি আপনার প্রুফ চায় যে আপনি কিভাবে খরচ করছেন, তার মানে কি ইউ শুড হ্যাভ কপি অফ ক্যান্সেল চেক, ইট শুড বি রিফ্লেক্টেড ইন ইউর ব্যাংক স্টেটমেন্ট। তা আপনি যদি বউয়ের জন্য গয়না কিনেন, আপনি যদি বিয়ে করেন, তখন কি ক্যান ইউ শো দেম অ্যাজ এ প্রুফ? That means it will be considered as a fraud. Then they could take any legal action against you. আর একটা বিষয় বলে রাখি, এই তো গেল মানে এটাকে বলে মিসইউজ অফ ফান্ড, এটা তো হয়েছেই আমাদের কমিউনিটিতে। শুধু তাই না, আপনার এসবিআই কিন্তু এটাও বলেছে যে দেখুন কোনো কারণে যদি আপনার বিজনেস শাটডাউন হয়, যদি কোনো কারণে যদি মালিকানা চেঞ্জ হয়, কোনো মানে ওনারশিপ যদি চেঞ্জ হয়, কোনো কারণে যদি বিজনেস রিলোকেটেড হয়, আপনি অন্য জায়গায় যদি রিলোকেশন করেন, আপনাকে ফার্স্ট এসবিআইকে রিটার্ন ইনফর্ম করতে হবে। এনি আইদার কন্ডিশন এক্সিস্ট, ইউ হ্যাভ টু লেট দেম নো বাই রাইটিং। তার মানে এবং এখন দেখা গেছে যে অনেকের বিজনেস কিন্তু বন্ধই, বিজনেস নাই, কারণ এই যে অনেকের লোন দিয়েছে সেটা কাজে লাগে, মানে ফ্রড আমি বলবো তো, মানে বিজনেসের আসলে কোনো এক্সিস্টেন্সই নাই, ফ্রডলেন্টলি লোন নিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিজনেস বন্ধ হয়ে গেছে, তারা কিন্তু এসবিআইকে জানাই নাই। অনেকের আছে দেখা গেছে যে ওই সামহাও কেউ হয়তো মারা গেছে বা রিলোকেটেড হয়েছে, বাট উচিত হবে এসবিআইকে রাইট ওয়েতে জানানো, আদারওয়াইজ কিন্তু এগুলো প্রত্যেকটা ভায়োলেশন মানে অফ দ্য কন্ডিশন অফ দ্য লোন। মানে হয়তো এখন ধরছে না, কিন্তু যে কোনো সময়। এই তো ক্যালিফোর্নিয়ার যে এই যে $8.6 বিলিয়ন ফ্রড, দেখবেন এটা নিউ ইয়র্কে ইট উইল বি এ মেস। আমি বলে দিলাম, যদি ওরা নিউ ইয়র্ক ইনভেস্টিগেট শুরু করে, নিউ ইয়র্ক উইল বি মেস। তো সেই ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? ইট কুড বি মনে করেন পেনাল্টি, যে এই সমস্ত লোন মানে এমনকি ওরা পেনাল্টির প্রভিশনে বলে দিছে যে ইট কুড বি টুয়াইস অ্যামাউন্ট অফ দ্য লোন।
মানে আমি ঠিক এক্স্যাক্টলি মনে নাই পেনাল্টি বুঝতে পারছি, প্রভিশন, হ্যাঁ, বাট হ্যাঁ। এই বিষয়টা এরকম যে আপনাকে যে পরিমাণ লোন ডিসবার্স করেছে ইন্টারেস্ট সহকারে হয়তো আপনাকে ডবল আপনাকে পরিশোধ করতে হবে পেনাল্টি সহকারে ইফ ইউ ভায়োলেট দ্য কন্ডিশন অফ দ্য লোন। তো সেই ক্ষেত্রে পেনাল্টি প্রভিশন আছে, এন্ড হু নোজ মাইট বি এটা যদি সিভিয়ার ফ্রড হয় ইট তাহলে মাইট বি immigration ও impact- ক্রিমিনাল প্রসিকিউশন। Immigration ও impact হতে পারে। ইমিগ্রেশন, ইট কুড বি ক্রিমিনাল প্রসিকিউশন, এনিথিং কুড বি হ্যাপেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমি কথাগুলো বলতেছি অনেকে কিন্তু জানে, অনেকেই জানে হোয়াট দে আর ডুইং। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যাই করছেন, যেটা অতীতে হয়েছে ফরগেট ইট, কিন্তু আপনারা এই লোন পরিশোধ করার জন্য রেডি হন। আপনারা এখনো কিন্তু মানে একদম নিশ্চিন্তে আছেন যে ইট উইল বি ফরগিভেবল, আপনাদের এই টাকাটা দিতে হবে না। আনসার ইজ নো। মানে এটা টোটালি রং কনসেপ্ট আপনাদের। এই টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে অ্যাট এনি কস্ট, সেটা এখন দেন পরে দেন, এবং ইন্টারেস্ট কিন্তু ডেইলি বেসিসে অ্যাক্রু হচ্ছে। তার মানে আপনাদের কিন্তু লোনের পাহাড় সমান বোঝা হবে একটা সময়। তো এইগুলো আপনার এই যে মিসইউজ অফ দ্য ফান্ড গেল, হার্ডশিপের ব্যাপারটা বলছি, মানে লোন তো পরিশোধের হ্যাঁ, ব্যাপারটা। এখন যে আমরা এত কিছু বললাম যে মিসইউজ অফ ফান্ড এই সেই অনেক কিছু বললাম, তো এখন কিন্তু এই লোন অনেকেই কিন্তু গত 1-1.5 বছর যাবত পরিশোধ করতেছে, এবং এসবিআই কিন্তু রিমাইন্ডার দিচ্ছে যে হেই প্লিজ স্টার্ট পে আস দ্য লোন। তো অনেকেই দিচ্ছে না, এমনিতেই আছে। তা আমি বলবো যে যারা দিচ্ছেন কন্টিনিউ করতেছেন ফাইন, আপনারা প্রপার ট্র্যাকে আছেন। আর যারা এখনো পর্যন্ত দেন নাই, আপনাদের কিন্তু উচিত হবে ইমিডিয়েটলি লোন পেমেন্ট স্টার্ট করা। এবং সেই ক্ষেত্রে হার্ডশিপের একটা অপশন আছে এসবিআই, এবং এসবিআই হার্ডশিপের সুযোগ কিন্তু নিতে গেলে আপনাকে সার্টেন কন্ডিশন ফুলফিল করতে হবে। যেমন দেখেন যে হার্ডশিপ অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে দিবে না। এখানে কন্ডিশন হচ্ছে এই যে আপনার লোন যদি কারেন্ট থাকে তবেই শুধু আপনি হার্ডশিপের সুযোগ পাবেন। এখন কারেন্ট বলতে আমরা কি বুঝি? দেখা গেছে আপনি লোন নিয়েছেন 3 বছর আগে, 1 টাকাও আপনি আজ পর্যন্ত পে করেন নাই, দ্যাট মিনস ইউ আর নট কারেন্ট। তো সেই ক্ষেত্রে এসবিআই বলতেছে ইভেন যদি আপনার 3টা ইনস্টলমেন্টও ডিউ থাকে, লেটস আপনার গত 3টা ইনস্টলমেন্ট দেন নাই, তারপরে এসবিআই এটাকে কারেন্ট হিসেবে ধরে নেবে। আচ্ছা, কিন্তু যদি আপনার মোর দেন 3 ইনস্টলমেন্ট যদি ডিউ থাকে, লেটস আপনি 1 বছর যাবত দিচ্ছেন না, তার মানে কি ইউ আর নট কারেন্ট। তো সেই ক্ষেত্রে এসবিআই বলতেছে যে আপনি যদি হার্ডশিপের সুযোগ নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে লোনটাকে কারেন্ট করতে হবে। তার মানে আপনার যে পাস ডিউ অ্যামাউন্ট আছে এটাকে আগে পরিশোধ করতে হবে। আচ্ছা। পরিশোধ করার পরে যখন আপনার লোন কারেন্ট হবে তখন আপনি হার্ডশিপের অ্যাপ্লাই করবেন, এবং সেই ক্ষেত্রে এসবিআই অ্যাপ্রুভ করলে আপনার যে লোনের যে ইনস্টলমেন্টের সাইজ থাকবে, লেটস আপনি পে করতেছেন $500 আপনার ইনস্টলমেন্ট বেসড অন ইওর লোন, তো সেই ক্ষেত্রে তখন আপনাকে 50% পে করতে হবে, 250, এবং এইভাবে আপনি 6 মাস পর্যন্ত এক্সটেনশনের সুযোগ পাবেন। মানে হার্ডশিপের মানে আপনার ওই যা ইনস্টলমেন্ট অ্যামাউন্ট থাকবে এটার 50% পে করতে পারবেন 6 মান্থ পর্যন্ত। 6 মান্থ। তারপরে যখন 6 মান্থ শেষ হয়ে যাবে, স্টিল যদি আপনি ফিল করতেছেন যে না আপনার এনাফ ক্যাশ নাই, আপনার স্টিল হার্ডশিপে আছেন, ইউ ক্যান রিঅ্যাপ্লাই अगेन, তখন হয়তো অ্যানাদার 6 মান্থের এক্সটেনশন হবে। আমরা অনেক সুযোগ দিচ্ছে, বারবার সুযোগ দিচ্ছে। এসবিআই এই সুযোগ কিন্তু এখন নাই, গত 2-3 বছর যাবত এই কিন্তু এরপরে হয়তো তারা যখন কঠিন হবে তখন কিন্তু ওই আপনি যেটা বললেন সবকিছু নিয়ে টান দিবে, তখন এই সুযোগটা আর পাবে না। তো যাই হোক, আমি বলবো যে যারা এখনো এই লোন দিতে পারতেছেন না, হার্ডশিপের আছেন বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছেন, আপনাদের উচিত হবে কিন্তু এই হার্ডশিপের সুযোগটা নেওয়া। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লোনটা কারেন্ট করতে হবে, পাস্ট যে ডিউ আছে এগুলা দিয়ে তখন 6 মান্থের হার্ডশিপে যেতে পারবেন। আর একটা বলে রাখি, যাদের লোন $200,000 উপরে তাদের কিন্তু কোনো হার্ডশিপের সুযোগ নেই। আচ্ছা, বিলো 200,000 যাদের আছে তারাই হার্ডশিপে যেতে পারেন, এবং কন্ডিশন হচ্ছে লোন হ্যাজ টু বি কারেন্ট। এবং কারেন্ট লোন কিভাবে হবে একটু আগেই বললাম, ইভেন যদি আপনার 3টা ইনস্টলমেন্টও যদি ডিউ থাকে, ইট উইল বি কনসিডার্ড এজ এ কারেন্ট। আচ্ছা, এই অনেকে লোন নিয়ে, এই লোনটা নিয়ে আপনি যেটা বললেন বাড়ি কিনেছে, অনেকে স্টক মার্কেটে বিনিয়োগ করেছে, অনেকে দেশে সম্পদ কিনেছে। তো প্রশ্নটা হচ্ছে যদি এই আইআরএস এই জিনিসগুলো কিভাবে ফাইন্ড আউট করবে, এবং যদি করে তখন মানে তাদের এই সম্পদগুলোর অ্যাসেটগুলোর কি হবে? এখন দেখুন, এইটা আসলে কখন এটা রেজ করবে, যে যখন আপনি টোটালি ডিফল্ট হবেন, ডিফল্ট মানে কি আপনি দিচ্ছেনই না, দেন কোশ্চেন উইল বি রেজ। তখন হয়তো ওরা আপনাকে অডিটে পাঠাবে, যে ব্যাখ্যা চাবে যে ঠিক আছে তুমি যে এই লোনটা নিয়েছো, লেটস সি হোয়াট ইউ আর ডুইং, তোমার বিজনেস কি, বিজনেস আদৌ এক্সিস্ট আছে কিনা। আস্তে তখন কোশ্চেন করবে যে এই লোনের ডিসবার্সমেন্ট প্রুফ দেখাও, তুমি যে এই টাকা নিয়েছো কি পারপাসে তুমি এটা খরচ করেছো, শো আস দ্য প্রুফ, তখনই তো আটকা।
ধরা তখন আচ্ছা সেটা এই লোনটা এবার ট্যাক্স ফাইলে কিভাবে কি হবে, যারা ট্যাক্স ফাইল করবে তারা কি এখানে যুক্ত করবে বা এটাতে কোনো সুযোগ আছে এটা আরেকটা ভালো প্রশ্ন আপনার। এই এসবিএ লোন যারা নিয়েছেন ইন্টারেস্ট কিন্তু আপনার ট্যাক্স ফাইলে ডিডাক্টেবল। তার মানে আপনারা যারা লোন পে করতেছেন ইন্টারেস্টটুকু নো প্রিন্সিপাল ইন্টারেস্টটুকু আপনারা কিন্তু ট্যাক্স রিটার্নে ডিডাকশন নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বিজনেস ইনকাম কমবে, ট্যাক্স অ্যাডভান্টেজ পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন যে আমি তো পে করতেছি না, সেক্ষেত্রে আমার কি হবে? তার তো ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে, কিন্তু দেখুন প্লাস হচ্ছে। প্রশ্ন হচ্ছে দেখেন, একজন পে করতেছে সে তো অবশ্যই ডিডাকশন নেবে, যে পরিমাণ ইন্টারেস্ট সে পে করেছে এটা ডিডাকশন নেবে। এখন আমি একটু আগেই বলছি যে ইন্টারেস্ট উইল বি অ্যাক্রু ডেইলি বেসিস। অ্যাক্রু মানে কি, ইভেন যদি আপনি পে করতেছেন না ইন্টারেস্ট কিন্তু অ্যাক্রু হচ্ছে, মানে বাড়ছে। তো সেই ক্ষেত্রে কি আপনি কি করবেন? সেই ক্ষেত্রে কি আপনি ইন্টারেস্ট দেখাতে পারবেন ইভেন ইফ ইউ আর নট পেইং? ওকে, আনসার হচ্ছে যে দেখুন, আপনারা যারা স্মল বিজনেস ওনার, যারা ট্যাক্স অপারেটর আছেন, ইভেন যারা স্মল বিজনেস ওনার আছেন, আপনারা কিন্তু ক্যাশ বেসিস ট্যাক্স পেয়ার। এখন আবার এখানে বলতে হচ্ছে ক্যাশ বেসিস ভার্সাস অ্যাক্রুয়াল বেসিস ট্যাক্স পেয়ার। তো যাই হোক, এখানে ক্লাস নেওয়ার সুযোগ নেই, সংক্ষেপে বলতে হবে। তা আপনারা মোস্ট অফ দেম হচ্ছেন ক্যাশ বেসিস ট্যাক্স পেয়ার। তো সেই ক্ষেত্রে ইভেন যারা লোন পে করতেছেন না, আপনাদের যদি ইন্টারেস্ট অ্যাক্রু হচ্ছে, আপনাদের সেই ইন্টারেস্ট ডিডাকশনের সুযোগ নেই, বিকজ ইউ আর নট পেইং। তার মানে শুধুমাত্র আপনারা যেহেতু ক্যাশ বেসিস ট্যাক্স পেয়ার, যারা লোন পে করতেছেন রেগুলার বেসিসে, আপনারা শুধু ইন্টারেস্ট ডিডাকশনের সুযোগ পাবেন। আর যারা লোন পে করতেছেন না, ইভেন ইন্টারেস্ট আর অ্যাক্রুইং ডেইলি বেসিস, ইউ ক্যান নট টেক দ্য ডিডাকশন। আচ্ছা, এটা গেল আপনার এসবিএ লোন বা পিপিপি লোন। এই মানে পেন্ডামিকের পিপিপির ব্যাপারে তো আরো কিছু বলতে হয়, যাই হোক আপনি শেষ করেন। না এসবিএ লোন বা পিপিপি লোনও রয়েছে কোভিড কালীন সময়। পিপিপি ইজ এ বিগ ফ্রড ইন দ্য পিপি, মানে কি বলবো, একই রকম তো এটাও ভাবে ধরবে যদি তারা ধরতেছে তো অলরেডি। আইআরএস অলরেডি পিপিপি যারা নিয়েছে তাদেরকে অলরেডি ডেডলাইন দিয়েছে যে যারা মানে কি বলে ওই ইলিগেলি যারা ল ভায়োলেট করে, মানে কি বলবো, মানে মিসলিডিং ইনফরমেশন দিয়ে যারা পিপিপি লোন নিয়েছেন, আইআরএস কিন্তু অলরেডি তাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা একটা ডেডলাইনও দিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে যারা ফেরত দিবে তাদের এডিশনাল কোনো পেনাল্টি তারা করবে না, এবং এই ডেডলাইন অলরেডি চলে গেছে। তার মানে আমাদের এই কারণে এই জিনিসগুলো আলোচনা হচ্ছে যে অনেকে হয়তো ভাবছে যে এত 2-3 বছর তো করেই ফেলেছি ট্যাক্স ফাইল, তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু তারা অনেকে হয়তো জানে না যে এই বছর কিন্তু এভরিথিং ইজ ডিফারেন্ট। এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে মানে অভিবাসন থেকে, ট্যাক্স ফাইল থেকে, জীবনযাত্রা থেকে সবই কিন্তু বদলে যাচ্ছে। তো আগে কি করেছে, আগে হয়তো মানে যেটা সুযোগ পেয়েছে যে সামনে সেটা পাবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি অনেস্ট থাকে সেটা সুযোগ আছে। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে এসবিএ পিপিপি তো আপনি বললেন কোভিডকালীন, এছাড়াও তো আমাদের কমিউনিটির অনেক ধরনের লোন নিয়ে থাকে ছোটোখাটো বিভিন্ন ব্যাপারে, বাড়ি কিনতে যেটা আপনি বাড়ির লোন একটা আছে, অ্যাসেট কিনতে একটা লোন আছে, অথবা অনেকে স্টক মার্কেটে মার্জিন নিয়ে থাকে, অথবা এর বাইরেও আরও ছোটো ছোটো অনেক নন গভর্নমেন্ট ফান্ড কিছু রয়েছে। এই যে যারা এত লোন নিয়ে জীবনযাপন করছে বা কাজগুলো করছে কিন্তু কন্ডিশনগুলো মেনটেন করছে না, সেক্ষেত্রে এইবারের ট্যাক্স ফাইলে কেমন ইম্প্যাক্ট পড়বে তাদের জন্য? ধন্যবাদ আপনাকে। যাই হোক, ঠান্ডা সবারই ঠান্ডা, মাইনাস তাপমাত্রার মধ্যে আপনি, সেজন্য আপনাকে বললাম ধন্যবাদ যে তাও আপনার স্টুডিওতে এসেছেন। হ্যাঁ, খুবই বাজে অবস্থা। যাই হোক, এই লোনের বিষয়টা যেটা বলছেন, আমি একটা প্রসঙ্গ এখন বলতেই হচ্ছে যে দেখুন, অনেকে আছে যারা ইভেন ট্যাক্স প্রিপেয়ারার, আমি ছোট্ট একটা উদাহরণ দেবো। ধরেন যারা বিশেষ করে ট্যাক্সি অপারেটর আছে, তারা করে কি যখন গাড়ি কিনে, তো গাড়ি তো দেখেন অনেকেই লোন নিয়ে গাড়ি কিনে, তখন সেই ক্ষেত্রে কিন্তু লোনের ইনস্টলমেন্ট পে করতে হয়। লেটস সে আপনার একটা টয়োটা RAV4 কিনেছেন, আপনার লোন হয়েছে ধরেন $50,000। এখন এই $50,000 যে লোন নিয়েছেন, এটার ইনস্টলমেন্ট বেসিস ধরেন লেটস সে ইন্টারেস্ট রেট 7.5%, সেই ক্ষেত্রে আপনার মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছেন $800, লেটস সে ফর এক্সাম্পল। এখন দেখুন, এই যে $800 যে আপনি ইনস্টলমেন্ট দিচ্ছেন, মান্থলি ইনস্টলমেন্ট, এটার মধ্যে দুইটা পোর্শন, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট। এখন ট্যাক্স ফাইল যখন করতে আসে লোকজন, অনেক ট্যাক্স প্রিপেয়ারার আছে করে কি এই পুরো $800 যে ইনস্টলমেন্ট পেমেন্ট পুরোটাই ওরা ট্যাক্স রিটার্নে খরচ দেখায়। আচ্ছা, এবং আমাদের সাথে এটা নিয়ে রীতিমতো ঝগড়া হয় অনেকের সাথে। এদের প্রশ্ন হচ্ছে যে আমি $800 দিচ্ছি, আপনি কেন $800 দেখাবেন না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে না, এই $800 মধ্যে আপনার দুইটা পোর্শন, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে ইন্টারেস্ট। শুধুমাত্র ইন্টারেস্টটুকু ডিডাক্টেবল ইন দ্য ট্যাক্স রিটার্ন। প্রিন্সিপাল ইজ ইউর ইকুইটি, দ্যাট মিনস ইভেন ইফ ইউ আর পেইং প্রিন্সিপাল, ইট ইজ গোজ ব্যাক টু ইউ, ইউ ক্যানট টেক দ্য ডিডাকশন ইন দ্য ট্যাক্স রিটার্ন ফর দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, বাট ইন্টারেস্ট ইউ ক্যান টেক দ্য ডিডাকশন। যাই হোক, বাংলা হচ্ছে এটাই যে আপনার ইভেন যদিও
আপনি $800 ইনস্টলমেন্ট দিচ্ছেন, আমি জানি আপনার এই টাকাটা পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে $800 কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে খরচ দেখাতে পারবেন না। আপনার খরচ হবে ইন্টারেস্ট যেটুকু দিচ্ছেন। তো এটা অনেকে আমরা বুঝাইতেই পারি না, ইভেন অনেক ট্যাক্স প্রিপাররা এটা দিয়ে দেয়। তার মানে তারাও জানে না ঠিক মতে যে আসলে লোনের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্ট ট্যাক্স রিটার্নে ডিডাক্টেবল না, শুধুমাত্র ইন্টারেস্ট। ইভেন দেখেন হাউস লোনের ক্ষেত্রে তো সেম থিং। আপনি যখন মর্টগেজ স্টেটমেন্ট থেকে যখন আপনি ট্যাক্স রিটার্ন এন্ট্রি করবেন, আমরা কিন্তু কখনোই প্রিন্সিপাল পেমেন্ট দেখাই না, শুধুমাত্র মর্টগেজ ইন্টারেস্টটাকে ডিডাকশন হিসাবে দেখাই অ্যাজ এ লোন এক্সপেন্স হিসাবে। আপনি হাউসের কথা তুলেছেন, আমরা হাউস নিয়েও আলোচনা করব। যেমন আমরা এগুলো লোনের কথা বলছি, কিন্তু এর মধ্যে অনেকে আবার রিচও আছে আমাদের কমিউনিটির। গত কয়েক বছরে প্যান্ডামিকের সময় সবকিছু মিলে টাকা পয়সা তো অনেকেই ধনী হয়েছেন, বাড়ি কিনেছেন, আবার অনেকে বাড়ি বিক্রি করেছেন। দুই পক্ষই কনফিউজ, যারা বিক্রি করেছেন তারা চিন্তা করছেন এই এত টাকা বিক্রি করলাম, কিভাবে ট্যাক্স ফাইলে আমি ভালো একটা সুবিধা পাবো। আবার যিনি কিনেছেন তিনিও চিন্তা করছেন আমি এত টাকা দিয়ে কিনলাম, গভর্নমেন্ট কোনো সুবিধা দিবে কিনা, সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের একজন দর্শক প্রদীপ দাস, উনি ফেসবুকে লিখছেন যে সাম সিপিএ ডিড নট অ্যালাউ ডিডাকশন ফর এসবিএ লোন ইন্টারেস্ট অলদো ইনস্টলমেন্ট আর কারেন্ট, হোয়াই? না, এটা আমি বলবো যে এটা ডিসঅ্যালাউ করার কোনো কারণেই নেই, কারণ এটা লেজিটিমেট বিজনেস এক্সপেন্স। যারা এসবিআই লোনের ইন্টারেস্ট দিচ্ছেন আপনাদের 100% রাইট আছে এটা ডিডাকশন নেওয়ার, এতে কোনো দ্বিমত নাই। কোন সিপিএ যদি এটা না করে থাকে আমি বলবো তার অজ্ঞতা। না, এই কারণেই তো আমরা অনুষ্ঠান করছি, এই কারণে আমরা তথ্যগুলো আপনাদেরকে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে আপনারা আপনাদের সিপিএ কে প্রশ্নটা করেন যে আমার এটা লেজিটিমেট বিজনেস এক্সপেন্স, এখানে কারো কোনো কোশ্চেন করার সুযোগ নাই। এই লোনের ইন্টারেস্ট যদি আপনি ডিডাকশন নেন, ইটস রাইট, এটা অধিকার সে পাবে। 100% নো কোশ্চেন উইল বি আস্কড। আরেকজন দর্শক নাজমুল হাসান, উনি বলছেন ইফ দ্য বিজনেস হ্যাজ ক্লোজড নাও হাউ এসবিএ উইল ট্রিট দেম টু পে ব্যাক লোন। ওকে, একটু আগেই বললাম যে এই যে অনেকে আছে বিজনেসের তো এক্সিস্টেন্সই নেই, অনেকে বললাম তো যে টোটালি ফেক। আবার অনেকের আছে সাম রিজন হয়তো বিজনেস ক্লোজ হয়েছে, কিন্তু বিজনেস ক্লোজের তো কিছু ক্রাইটেরিয়া আছে। একটু আগেই বলছি যে দেখেন এসবিআই কিন্তু লোন ডিসবার্স করার আগেই যে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে, যে আপনার কোনো কারণে যদি বিজনেস ক্লোজ হয়, কোনো কারণে যদি বিজনেস রিলোকেট হয়, কোনো কারণে যদি পার্টনারশিপ চেঞ্জ হয়, ইউ হ্যাভ টু লেট দেম নো ইন রাইটিং, not verbally. In writing you have to let them know within specified time period, I think within 30 days or 60 days, something like that. তার মানে আপনার যদি বিজনেস ক্লোজ হয়ে থাকে আপনার উচিত হবে ইমিডিয়েটলি বাই রাইটিং আপনাকে এসবিআই কে জানান যে হেই মাই বিজনেস হ্যাজ বিন ক্লোজড। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার পেমেন্ট, আপনি বিজনেস ক্লোজ করেন যাই করেন, পেমেন্ট থেকে আপনার অব্যাহতি নেই। আচ্ছা, এখন আপনার এই পেমেন্ট দেখবেন, যেহেতু বিজনেস এই পেমেন্ট আপনার পার্সোনালি চলে আসবে। এখন অনেকে আবার রিল্যাক্স হতে পারে এই সেন্সে, ও আমার তো কর্পোরেশন আছে, খেয়াল করেন বিষয়টা। অনেকে চিন্তা করে এরকম, আমার বিজনেস তো কর্পোরেশন, আই এম রিল্যাক্স, নোবডি ক্যান টাচ মি। অনেকে ধারণা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কর্পোরেশন ইজ দ্য আর্টিফিশিয়াল লিগ্যাল এন্টিটি। এই কর্পোরেশনটা সামহাও একজন ওন করে। তো সেই ক্ষেত্রে কোনো কারণে যদি আপনার কর্পোরেশন ডিসলভ হয় বা এই বিজনেস বন্ধ হয়, ব্যাংক্রাপসি যাই করেন, একটা সময় কিন্তু এটা পার্সোনালি আপনাকে টান দিবে, কারণ ইউ আর দ্য ওনার অফ দ্য কর্পোরেশন। সেই ক্ষেত্রে এই বিজনেস বন্ধ হলেও লোন থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই। ক্লোজ বিজনেস ক্লোজ নিয়েও একটা প্রশ্ন অনেক দর্শকই করেন আমাদের কমিউনিটিতে, ভাবে যে আমি একটা বিজনেস শুরু করলাম, বন্ধ হয়ে গিয়েছে, উনি আর এটা নিয়ে খবর রাখে। বন্ধ মানে উনার বাচ্চা বন্ধ মানে শাটার বন্ধ করা, দায় মুক্তি আর কি, তারা কোনো দায় দায়িত্বই নেই, শাটার বন্ধ করা, যে দোকান তো শাটার বন্ধ হয়। কিন্তু এই যে কিছু প্রসিকিউর রয়েছে, বিশেষ করে এখানে বিজনেস ক্লোজ করার জন্য ট্যাক্স প্রসিকিউর, এবং বিজনেস ক্লোজ করার জন্য কিন্তু অথরিটিকে জানাতে হবে, এবং সেই ডকুমেন্টগুলো জমা না দেওয়া পর্যন্ত এসবিএ মনে করবে যে আপনার বিজনেস রান আছে এবং ব্যাক পে। এবং আরেকটা কথা বলে দিই, এই লোন রিপে না করে আপনি বিজনেস ক্লোজ করতে পারবেন না, আপনি ব্যাংক অ্যাকাউন্টও ক্লোজ করতে পারবেন না। আচ্ছা, এই লোন কত বছর ধরে চলবে, কিভাবে চলবে? এটা 30 ইয়ার্স এর জন্য দিয়েছে 3.75% ইন্টারেস্ট রেটে, মানে আপনার রিপেমেন্ট পিরিয়ড হচ্ছে 30 ইয়ার্স। তার মানে এই 30 ইয়ার্স এর মধ্যেই পে করতে হবে, আর যারা না পারবে তারা আরো বেশি। আরেকটা হচ্ছে আমাদের, আপনি বললেন আমাদের একটা বড় অংশ হচ্ছে ট্যাক্সি অপারেটর কাজ করে বা রাইড শেয়ারিং এ কাজ করে। এখন তারা অনেকে নতুন গাড়ি কিনেছে, ওই টাকা দিয়ে কিনুক, যেভাবে কিনুক, গাড়ি কিনেছে, গাড়িতে বিনিয়োগ করেছে, তো সেটাকে কি মানে কন্ডিশনের মধ্যে পড়ে কিনা, যে সে যেহেতু লোনটা ট্যাক্স রিটার্নে দেখা মানে সে লোনটা দিয়ে মনে করেন গাড়ি কিনলো, তাহলে কি ঠিক আছে কিনা? সেই ক্ষেত্রে দেখুন, যদি লেটস সে আপনি এসবিআই লোন দিয়ে গাড়ি কিনেছেন, তো সেই ক্ষেত্রে তখন হবে কি, আপনার এসবিআই লোনের ইন্টারেস্ট তো আপনি ডিডাকশন নেবেনই, আর এই যে গাড়ি কিনেছেন, গাড়ি কেনার জন্য কিন্তু হিউজ অ্যাডভান্টেজ আছে এই বছর ট্যাক্স রিটার্নে। এই বছর যারা ওই গাড়ি কিনেছেন বা অ্যানাদার বিজনেসের জন্য যারা মেশিনারি ইকুইপমেন্ট কিনবেন, আপনারা কিন্তু 100% বোনাস ডেপ্রিসিয়েশন নিতে পারবেন। ইট মিনস যেটা আমরা অতীতে 5 ইয়ার্সে খরচ দেখাতাম, আপনার ফার্স্ট ইয়ারেই অলমোস্ট 80 to 90%
1 ইয়ারই আপনি খরচ দেখাতে পারবেন। গ্যাস ওয়াট, সেই ক্ষেত্রে আপনার হিউজ একটা অ্যামাউন্ট এক্সপেন্স চলে আসবে, রেভিনিউ কমে যাবে, ইউ ক্যান সেভ দ্য ট্যাক্সেস। তার মানে যারা নতুন গাড়ি কিনেছে তাদের জন্য একটা সুখবর, বিশাল সুযোগ আছে এই বছর। দাদা আমাদের আরো একজন উত্তম দাস, উনি বলছেন মর্টগেজ ইন্টারেস্ট ইজ ডিডাক্টেবল ফর হোম বাট ফর অ্যাপার্টমেন্টস মর্টগেজ ইন্টারেস্ট ইজ ডিডাক্টেবল অর নট। তারপরে বাংলা যেটি বলছে উনি বাড়ির জন্য ডিডাক্টেবল বলছেন, কিন্তু অ্যাপার্টমেন্ট যদি কেউ কিনে তাহলে কি সে একই সুযোগ পাবে? সেম রুল অ্যাপ্লাই এভরিওয়্যার। আপনি বাড়ির জন্য যদি লোন নিয়ে থাকেন, যেমন আপনার ডিডাক্টেবল ট্যাক্স রিটার্নে, আপনারা যারা কো-আপ কন্ডোমিনিয়াম ওন করেন, যারা অ্যাপার্টমেন্ট কিনেছেন, ঠিক তেমনি ভাবে আপনারা সেই মর্টগেজ ও ডিডাকশনের সুযোগ পাবেন ট্যাক্স রিটার্নে। মানে একই পদ্ধতি, সেম রুল অ্যাপ্লাই। আচ্ছা, আরেকজন বলছে, জামিল নামে একজন বলছে যে এসবিএ লোনের ফর্মটা কিভাবে বাহির করব বা বের করবে এসবিএ লোনের ফর্মটা? এখন দেখুন এসবিআই কিন্তু এই যে টেলিফোন সিস্টেম যেটা ছিল সোফার এখন সম্ভবত সাসপেন্ডেড, বাট স্টিল তাদের অনলাইন রিসোর্স ইজ অ্যাভেলেবল। আপনারা যে কোনো ফর্ম বা যে কোনো কিছু আপনার অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন। ইভেন তাদের সাথে আপনার যদি কোনো কোয়েশ্চেন কনসার্ন থাকে, ইউ ক্যান ইমেইল দেম, এবং তারা ভেরি এফিসিয়েন্ট, তারা রেসপন্ড করে রাইট ওয়েতে। তো আপনার এবং সোফার টেলিফোন সিস্টেমটা মনে আগের মতো এখন আর ওই রকম অ্যাক্টিভ নাই, বাট স্টিল সো মেনি ওয়ে ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দেম। অনলাইন রিসোর্স আর অ্যাভেলেবল 24/7, এনি ফর্ম ইউ ক্যান ডাউনলোড ফ্রম দেয়ার। আচ্ছা দাদা, এইটুকু এসবিএ লোন, আমরা লোন নিয়ে কথা বলছি। আমাদের কমিউনিটিতে এখন একটা বড় অংশ, নট আমাদের বাংলাদেশে, আমরা নিউজে বিভিন্ন জায়গায় দেখি যে ক্রেডিট কার্ডের লোন ইজ টু হাই রাইট নাও। প্রচুর মানুষজন আছে তাদের ক্রেডিট কার্ডের এক্সিট হয়ে গেছে, মানে অনেক তাদের যে লিমিটেড ছিল লিমিটেশনের বাইরে চলে গিয়েছে, লাইফের হার্ডশিপের জন্য, ইনফ্লেশনের জন্য, অনেক কারণে। এখন তারা বলছে যে তাদের আবার অন্য জায়গায় তাদের মনে করেন ট্যাক্স ফাইলিংয়ে গভর্নমেন্টকে টাকা দিতে হচ্ছে, হয়তো সে শেয়ার বাজারে ভালো লাভ করেছে, কিন্তু তার আবার এদিকে ক্রেডিট কার্ডের সমস্যা আছে। এই যে ক্রেডিট কার্ডের যে লোন, অতিরিক্ত পার্সোনাল যে লোনটা, এটাতে ট্যাক্স ফাইলে কোনো কিছু সুযোগ আছে কিনা, বা এটা দেখিয়ে তার এক্সপেন্স বা যেটাকে আপনি বলছেন যে লাইবিলিটিসকে কমানো যায় কিনা, এরকম কোনো সুযোগ আছে? দেখুন এই ক্রেডিট কার্ড মানে কি, দেখুন এটা আপনার পার্সোনাল এক্সপেন্সের জন্য এই লোনটা নিয়েছেন। পার্সোনাল লোন ক্যান নট বি ডিরেক্টেড ইন দ্য ট্যাক্স রিটার্ন। যদি বিজনেস পারপাসে লোন হয়, ধরেন এই ক্রেডিট কার্ডটা আপনি বিজনেস পারপাসে ইউজ করেছেন, সেইটার জন্য আপনার লোন হয়েছে, আপনি হাই এপিআর দিচ্ছেন 20% বা তারও বেশি, 100% ডিডাক্টেবল ফর বিজনেস পারপাসে। বাট আপনি যদি পার্সোনাল পারপাসে লোন নেন, ওয়াইফের জন্য জুয়েলারি কিনেছেন বা কসকোতে বাজার করেছেন বা আদার পারপাসে, দ্যাট মিনস আই এম টকিং অ্যাবাউট দ্য পার্সোনাল, স্ট্রিক্টলি পার্সোনাল, সেই ক্ষেত্রে যে এই লোনের ইন্টারেস্টটা দিবেন, এপিআর বলেন যাই বলেন, ইউ ক্যানট টেক দ্য ডিডাকশন ইন দ্য ট্যাক্স রিটার্ন। আচ্ছা, ওই লোনে মানে ব্যক্তিগত লোনের কোনো সুযোগ নাই। বাট যদি এই ক্রেডিট কার্ড বিজনেস পারপাসে আপনি ইউজ করেন, যখন যে ইন্টারেস্টটা দিবেন, যত হাই আর লো যাই দেন না কেন, you can take the deduction in the business tax return. বাড়ির ব্যাপারটাতে প্রশ্ন যেহেতু করেছে, বাড়ির ব্যাপারটাতে আসতে চাই। বাড়ির ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বাড়ি কিনছেন এই গত বছর, মানে ট্যাক্স সিজনে 25 বাড়ি কিনেছেন, তো কেনার পরে তারা তো অনেক টাকা বিনিয়োগ করেছেন, অনেক কষ্ট করে যেভাবেই হোক। তো এখন যখন ট্যাক্স ফাইল হবে, তারা মানে কি কি সুযোগগুলো পাবে? সল্ট তো একটা আপনি এর আগে বলছিলেন, আচ্ছা আর কি কি সুযোগ থাকতে পারে? দেখুন এখন ডিটেইলস বলতে অনেক সময় লাগে, আপনি যদি পয়েন্টগুলো যদি বলতেন। সংক্ষেপে বলবো যে দেখুন, যারা নতুন বাড়ি কিনেছেন, অনেকেই বাড়ি কিনেছেন আমাদের কমিউনিটিতে, এবং বাড়ি কেনার পরে স্বভাবতই অনেকের একটা আশা থাকে যে ট্যাক্স রিটার্নে হয়তো তারা একটু অ্যাডভান্টেজ পাবে। যে দেখুন এই বছর ট্যাক্স রিটার্নে বাড়ি কেনার জন্য অ্যাডভান্টেজ আছে, ডেফিনেটলি আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এখন বাড়িকে এখানে বলতে হয় সিঙ্গেল ফ্যামিলি ভার্সাস মাল্টি ফ্যামিলি, দুইটাতেই কিন্তু আপনারা বেনিফিট পাবেন। কারণ দেখুন এই সল ডিডাকশনের কারণে অতীতে যেটা আমরা দেখেছি, যারা সিঙ্গেল ফ্যামিলি ওনার ছিলেন, আপনারা কিন্তু এতটা বেনিফিট পান না এই 10,000 ক্যাপের কারণে। এটা যেহেতু এবার 40,000 ইনক্রিজ করেছে, তার মানে ইভেন যারা সিঙ্গেল ফ্যামিলি হাউস পারচেস করেছেন, আপনারা তো বেনিফিটেড হবে নেই, মাল্টি ফ্যামিলি তো মোর বেনিফিটেড। এখন দেখুন যে সিঙ্গেল ফ্যামিলি যারা ওনার আছেন, তারা যেটা অতীতে নিউ ইয়র্ক সিটি স্টেট সেলস ট্যাক্স এবং প্রপার্টি ট্যাক্স অল টুগেদার যেখানে 10,000 ডিডাকশন দিতেন স্কেজুয়াল এ আইটেমাইজ ডিডাকশনে, সেই ক্ষেত্রে এবার আপনারা 40,000 ডিডাকশন পাচ্ছেন। গ্যাস হোয়াট, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনকামের একটা বড় পোর্শনেই কিন্তু এই আইটেমাইজের কারণে অফসেট হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা ট্যাক্স সেভিং পাবেন। এইগুলো যারা ওয়ান ফ্যামিলি বাড়ি ওন করেন, অনেকে গতবার পর্যন্ত হতাশ ছিলেন যে কোনো বেনিফিট পাচ্ছিলেন না, সুযোগ ছিল না, কিন্তু এবার আপনাদের কিন্তু ওয়ান ফ্যামিলি হাউস ওনারদেরকে হতাশ হওয়ার সুযোগ নেই, অনেকেই কম বেশি সুবিধা পাচ্ছেন। বাট টু ফ্যামিলি হাউস যারা ওন করেন, তাদের সুবিধাটা আরেকটু বেশি। তারা দেখুন, তারা তো সল ডিডাকশন পাইয়েই, অন টপ অফ দ্যাট তারা কিন্তু রেন্টাল লসের একটা বেনিফিট নিতে পারে। আচ্ছা, এবং আবার অনেকে প্রশ্ন করে যে যারা ইভেন যারা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি ওন করে, যারা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি ওন করে, তারা
তারা অনেকে প্রশ্ন করে যে আচ্ছা দাদা, আমরা যে বাড়িতে রিনোভেশন করতেছি, আমরা ইলেকট্রিক বিল দিচ্ছি, হিটিং বিল দিচ্ছি, ওয়াটার বিল দিচ্ছি, যে আমরা কি এগুলো ডিডাকশন নিতে পারবো না? যারা ওয়ান ফ্যামিলি হাউস, তা আনফর্চুনেটলি ইউ ক্যানট টেক দোজ ডিডাকশন। কারণ ওয়ান ফ্যামিলি হাউসে শুধুমাত্র আপনার মর্টগেজ ইন্টারেস্ট এবং প্রপার্টি ট্যাক্স, যেটা রিয়েল এস্টেট ট্যাক্স, এই দুটো আপনারা ডিডাকশন নিতে পারবেন ওয়ান ফ্যামিলি হাউসে। সেখানে আপনার রিনোভেশন, ইউটিলিটি বিল ডিডাকশনের সুযোগ নেই। বাট আপনার যদি টু ফ্যামিলি হাউস ওন করেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেন্টাল ইনকামের এগেনস্টে আপনার যে যদি কোনো রেন্টাল প্রপার্টির জন্য যদি কোনো রিনোভেশন করে থাকেন, যদি কোনো ইউটিলিটি বিল পে করে থাকেন, যেটা হিট, হট ওয়াটার, ইভেন আপনার হোম ওনার ইন্স্যুরেন্স ওই পোর্শনের জন্য, প্রপার্টি ট্যাক্স আপনি 50% ডিডাকশন নিতে পারবেন, মর্টগেজ ইন্টারেস্ট 50% ডিডাকশন নিতে পারবেন যদি আপনি ওই বাড়িতে, যদি আপনি এই বাড়িতে থাকেন। আর যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে 100% মর্টগেজ ইন্টারেস্ট, আর 100% প্রপার্টি ট্যাক্স, 100% হোম ওনার ইন্স্যুরেন্স, যত ইউটিলিটি, ইলেকট্রিক বিল, হিটিং বিল, ওয়াটার বিল, তারপরে হচ্ছে কি বলে ওই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, আপনি যদি কোনো রিনোভেশন করেন আপনারা ইউ ক্যান টেক ডিডাকশন। তার মানে দাদা আপনি মানে তো থাকার চেয়ে বিনিয়োগই ভালো। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, তার মানে ইভেন ধরেন মানে এটা আসলে যারা টু ফ্যামিলি হাউস ওন করে, ধরেন আপনি থাকলেন এবং একটা পোর্শন ভাড়া দিলেন, সেম রুল উইল বি অ্যাপ্লাইড। সেই ক্ষেত্রে আপনারা সব এই সব ডিডাকশন নিতে পারবেন। গভর্নমেন্ট এই অপরচুনিটিটা দিচ্ছে এই কারণে যে মানুষকে ইন্টারেস্ট মানে যাকে ইনফ্লুয়েন্স করছে যে আপনি ইনভেস্ট করুন। এটা কারণটা কি জানেন? একটু আপনাকে আমাদের আরেকজন আবার প্রশ্ন করেছেন যে আপনি একটু আগে যে এসবি এর হার্ডশিপের অ্যাপ্লাইয়ের কথা বলছেন, উনি বলছে আমি সেই হার্ডশিপের অ্যাপ্লিকেশনটা কিভাবে করব, কোথায় গিয়ে করব? এখন দেখুন এই হার্ডশিপের অ্যাপ্লিকেশন জন্য একটু আগে বললাম যে এসবিআর অনলাইন টুল আছে। আপনারা কি করেন? হ্যাঁ আমরা করি, অবশ্যই করি। তো আপনি এসবিআর অনলাইন টুল ইউজ করতে পারেন। আর যদি আপনারা সেটা না বুঝেন, আমরা যারা প্রফেশনাল আছি আপনারা হেল্প নিতে পারেন। তবে কন্ডিশন হচ্ছে ইউর লোন হ্যাজ টু বি কারেন্ট। সেটা তো আপনাদের কাছে আসলে হয়তো আপনারা চেক করে দেখতে পারবেন, বাট আপনারা তো আমরা সেটা হেল্প করতে পারবো। আচ্ছা আপনাদের এই হার্ডশিপের ব্যাপারে। আচ্ছা যে এই জায়গাটাতে ছিলেন আপনি বাড়ির ব্যাপারটাতে, এটা তো গেল বাড়ির কথাটা আমরা বললাম। তো এই আলোচনাগুলো তো অনেকগুলো বিষয় চলে আসে, কিন্তু আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই। সেলের ক্ষেত্রে যদিও বা এগুলো খুব কম সংখ্যক মানুষ এটার সঙ্গে জড়িত, হ্যাঁ খুব যদি সংক্ষেপে বলতে আমাদের আরেকটা বড় বিষয় আলোচনা করতে চেয়েছিলাম আপনার সঙ্গে, যে রিটার্নের ব্যাপারটি, রিটার্ন প্রাপ্তির যে ব্যাপারটি। আমাদের কিন্তু এত আলোচনার মধ্যে সবার কিন্তু একটাই আগ্রহ থাকে আমাদের যে ট্যাক্স রিটার্নে একটা ভালো অ্যামাউন্ট যদি পাওয়া যায় বা সুযোগ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা। যে এইবার গভর্নমেন্ট বলছে বা বিভিন্ন কারণে বলছে যে ট্যাক্স রিটার্ন পেতে দেরি হবে, যেমন অনেকে হয়তো অস্থির হয়ে যাচ্ছে বা অনেকে চিন্তা করছে যে কেন পাচ্ছি না, ভুল হচ্ছে কিনা। আপনার কি মনে হয়? আপনি তো প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ করে ফেলেছেন অনেকগুলো ফাইল। দেখুন এখন এই ট্যাক্স রিফান্ডের বিষয়টা হচ্ছে যে যাদের ট্যাক্স রিটার্নে চাইল্ড ক্রেডিট, আনইনকাম ট্যাক্স ক্রেডিট থাকবে, যারা এইগুলা ক্লেম করবে, মানে ডিপেন্ডেন্ট চিলড্রেন যাদের আছে, তাদের ট্যাক্স রিটার্ন রিফান্ড কিন্তু এমনিতেই দেরি হয়। আইআরএস সবসময় বলে যে যাদের ট্যাক্স রিটার্নে চাইল্ড ক্রেডিট, আনইনকাম ট্যাক্স ক্রেডিট আছে তাদের মিনিমাম নর্মালি তো 2 উইকস লাগে, তাদেরটা ইট কুড বি 4 উইকস। তার মানে যারা জানুয়ারিতে ফাইল করেছেন তাদের রিফান্ড হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে বা 20 তারিখে, এরপর ওই রকম সময় আসতে পারে। মানে অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 উইক সময় লাগবে। আর যাদের ট্যাক্স রিটার্নে এগুলো নাই, চাইল্ড ক্রেডিট, আনইনকাম ট্যাক্স ক্রেডিট নাই, তাদেরটা ফাস্টার, ইট উইল বি প্রসেস উইদিন 2 উইকস। কিন্তু আইআরএস যখন কাটে তখন তো পরের দিনই আপনার যে ডেট দেন সেই ডেটে কেটে ফেলে টাকা। সেইটা তো অবশ্যই আপনার যদি পেমেন্ট ডিউ থাকে ইট উইল বি ইন দ্য সেম ডে। বাট রিফান্ডের ক্ষেত্রে আইআরএস এটা কেন করে দেবেন? দেয়ার ইজ এ রিজন। আইআরএস এই কারণে এটা একটু ডিলে প্রসেস করে, কারণ জানেন লট অফ ফ্রড গোয়িং অন। অনেকে উল্টাপাল্টা ট্যাক্স রিটার্ন, অনেক সময় ফ্রডলেন্ট ইনফরমেশন দিয়ে ট্যাক্স রিটার্নে ক্লেম করে। তো সেই ক্ষেত্রে আইআরএস একটু সময় নেয় যাতে করে তারা একটু ভেরিফাই করতে পারে। ওয়ান্স ভেরিফিকেশন ইজ কমপ্লিট দেন দে স্টার্ট রিলিজিং দ্য রিফান্ড। যে কারণে একটু দেরি হয়। আরেকটা প্রশ্ন দাদা, যে অনেকে বলছেন যে গত বছরের ইনস্টলমেন্টে পেমেন্ট করেছেন, কিন্তু দেখা গেল যে এবারে ট্যাক্স ফাইল করার আগে তার কিছু টাকা মানে বাকি রয়েছে, সেটা কি এবারের সঙ্গে ইনক্লুড করতে পারবে, অ্যাডজাস্ট করতে পারবে? যারা ইনস্টলমেন্ট করেছেন আপনার যদি কোনো ডিউ থাকে, সেটা হবে কি এই বছর যদি আপনি এই বছর আপনি করেন, তখন হবে কি ধরেন গত বছর আপনার $4,000 ডিউ আছে, এই বছর ট্যাক্স ফাইল আপনার ডিউ হইলো অ্যানাদার 5,000। তখন হবে কি ওই আপনি যদি এই বছর না দিতে চান একসাথে, তখন ওই 4,000 and 5,000 9,000 উইল বি টুগেদার। এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যামাউন্ট বলতে হবে যে লেটস আপনি $200-500 মান্থলি দিবেন, তখন ওরা একটাই কাটবে। যেমন মনে করেন যে গত বছর আপনি প্রমিস করেছেন 300 দিবেন, খেয়াল করেন আপনার ডিউ আছে 4,000, এই বছর আপনি প্রমিস করতেছেন না আমি এবার 500 দেব, ওরা কিন্তু 2টা কাটবে না,
ওরা একটাই কাটবে। আচ্ছা। ওরা 500 কাটবে, বাট দুইটা লোন ওরা মার্চ করে দেবে একসাথে। গত বছরে 4000, এই বছরে 5000, টোটাল ব্যালেন্স উইল বি 9000, এবং দে উইল স্টার্ট টেক ডিডাকশন $500 পার মান্থ। ইন্টারেস্টটা কিভাবে চার্জ? ইন্টারেস্ট তো একটু হতে দেবে 9000 এর উপরেই। ও টোটাল 9 মানে ওই বাকিটার উপরও আবার হবে? মানে সোজা কথা, আপনার যে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থাকবে, ইন্টারেস্ট উইল বি ক্যালকুলেটেড অন দ্য আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট। আচ্ছা, তার মানে যে দর্শক মানে ওরা চাইলে সেটা সুযোগ আছে, সুযোগ যে আছে, অ্যাডজাস্টমেন্ট অবশ্যই, করে হ্যাঁ, সুযোগ হ্যাঁ, সুযোগ আছে। আছে। দাদা আমাদের সময় তো খুবই কম, শেষ হয়ে আসছে, কিন্তু লাস্টে যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে ট্যাক্স ফাইল তো শুরু হয়ে গেছে, প্রচুর ট্যাক্স ফাইল করছেন, এবারে ট্যাক্স ফাইল করে কি মনে হচ্ছে কোন জায়গাটাতে বেশি আপনারা সমস্যা পাচ্ছেন, বিশেষ করে ক্লায়েন্টের পক্ষ থেকে? এইবার যে নতুন যে হ্যাঁ, এবার যেহেতু অনেক তথ্য, নতুন নিয়মগুলো কিছু। আছে, যেমন এই যে কার লোন ইন্টারেস্ট ডিডাকশন, ওভারটাইম, টিপস, তারপর ডোনেশনের কিন্তু এবার মেজর চেঞ্জ আসছে। আমি এটা আসলে বলার সুযোগই পাইনি, নেক্সট অনুষ্ঠানে বলবো, আমরা আরেকদিন আলোচনা করব সেটা নিয়ে। যাই হোক, কার লোন ইন্টারেস্টটা বলতেছি, অনেকে আছে 24 সালে গাড়ি কিনেছেন, আইসা বলতেছেন যে কেন ডিডাকশন পাবেন না। যে দেখুন, কার লোনের ক্ষেত্রে কিন্তু এরা স্পেসিফাই বলে দিয়েছে যে যারা এই লোনটা অবশ্যই অরিজিনেট হতে হবে জানুয়ারি 1, 2025 বা তারপরে। যারা আর গত বছর লোন অরিজিনেশন করেছেন, গত বছর গাড়ি কিনেছেন, তারা এটা পাবেন না। অনেকে আছে ইউজ কার কিনেছেন, তারাও লোনের ডিডাকশন নিতে চান। নো, ইট হ্যাজ টু বি অনলি ফর ব্র্যান্ড নিউ কার। ব্র্যান্ড নিউ মিন্স জিরো মাইলেজ। জিরো মাইলেজ ব্র্যান্ড নিউ কার, ইউজ কার উইল নট বি কোয়ালিফাইড। এবং আরেকটা বিষয় হচ্ছে অ্যাসেম্বল ইন দ্য ইউএস। তার মানে অনেক গাড়ি আছে যেগুলো সরাসরি জাপান থেকে অ্যাসেম্বল হয়ে আসে, ওইগুলো কিন্তু কোয়ালিফাইড না। আচ্ছা, তার এখানে মানে অ্যাসেম্বল হতে হবে। ইভেন ফরেন কার যেগুলো আছে, টয়োটা বলুন, হোন্ডা বলেন, এগুলো যদি ইউএসএ তে অ্যাসেম্বল হয়, দেন ইট উইল বি কোয়ালিফাইড। আর যদি সরাসরি জাপান থেকে আসে, ইট উইল নট বি কোয়ালিফাইড। কোনো ওল্ড কার, ইউজড কার উইল নট বি কোয়ালিফাইড। এবং অবশ্যই আপনাকে গাড়িটা 2025 এ কিনতে হবে, এবং লোনটা অরিজিনেট হতে হবে 2025 এ। আবার 2024 এর মডেলও দিবে, বাট কন্ডিশন হচ্ছে 25 আপনাকে কিনতে হবে ব্র্যান্ড নিউ কার। আচ্ছা, ধন্যবাদ দাদা, অনেকগুলো আরেকটা বিষয় আছে, ও যে ওভারটাইম টিপসের ব্যাপারে বলবো। ওভারটাইম নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ এই বছর। দেখুন, ওভারটাইম অনেকে আবার এই W2 তে দিচ্ছে না, পে স্ট্যাব থেকে বের করতে হয়। আবার অনেকে করতেছে কি, পে স্ট্যাবে যে ওভারটাইম লেখা থাকে পুরোটাই ডিডাকশন দিয়ে দিতেছে। এটা কিন্তু আপনারা সাবধান, এটা কিন্তু অনলি প্রিমিয়াম পোর্শনটুকু কিন্তু আপনারা এই ডিডাকশন নেবেন। তার মানে W2 তে যদি ওটি প্রিমিয়াম দেওয়া থাকে, ইউ আর সেফ, সেই ক্ষেত্রে পুরোটা নিতে পারেন। W2 বক্স নাম্বার 14 এ যেটা দেওয়া বক্স থাকে, নাম্বার 40, হ্যাঁ, বক্স নাম্বার 14 নিয়ে অনেকের সমস্যা বক্স থাকে। নাম্বার 14 এটা আপনার দুশ্চিন্তার কারণ নাই, ওটা সরাসরি নিতে পারবেন, যেটা ওটি প্রিমিয়াম সরাসরি নিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা W2 থেকে নেবেন ওভারটাইম, যেটা লাস্ট পে স্ট্যাব থেকে নেবেন, আপনারা কিন্তু অবশ্যই পুরোটা নেবেন না। কারণ জানেন, এই W2 তে যে ওভারটাইম যা লেখা থাকে, এটা কিন্তু বেস প্লাস ওভারটাইম। তার মানে বেস তো জানেন 100%, আর ওভারটাইম হচ্ছে 50%। তার মানে 150% কিন্তু এটা দেওয়া থাকে। তার মানে ডিডাকশন কিন্তু অনলি 50%। তার মানে যারা পে স্ট্যাব থেকে ওভারটাইম নেবেন, আপনারা কিন্তু 1/3 এটা কাউন্ট করবেন এজ এ প্রিমিয়াম, 33.33%। মানে তাদেরকে সতর্ক থাকতে হবে, হয়তো সিপি এর পুরো অ্যামাউন্টটা কিন্তু আপনারা কখনোই লিখবেন না পে স্ট্যাব থেকে, তাহলে কিন্তু ইট উইল বি এ মিস্টেক। এবং সেই ক্ষেত্রে টিপসের ব্যাপারটা, সোশ্যাল সিকিউরিটি টিপসও জানেন W2 রিপোর্ট করাই থাকে, সেটা আপনারা অবশ্যই প্রপারলি রিপোর্ট করবেন। অটোমেটিক তখন এটা $25,000 পর্যন্ত ম্যাক্সিমাম ক্যালকুলেট হবে। ওভারটাইমের ক্ষেত্রে তো আপ টু 25 পর্যন্ত, বাট যেটুকু থাকবে। ধন্যবাদ দাদা, আমরা হয়তো পে স্ট্যাব থেকে ওভারটাইম নেওয়ার সময় অবশ্যই আপনাকে প্রিকশন নিতে হবে। সেটা আমরা আগামী অনুষ্ঠানে আপনি এইসব ব্যাপারগুলো নিয়ে আরো কথা বলবেন, যেহেতু ট্যাক্স সিজন চলছে, আমরা নিয়মিতই প্রোগ্রাম করছি। আপনি যদি সময় দিতে পারেন তাহলে আমরা আরো আলোচনা করব আপনার সঙ্গে। দাদা, আপনাকে বিশেষ ধন্যবাদ, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি এসে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি TVN 24 এর সকল দর্শককে। শুভরাত্রি। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন, আমরা আলোচনা করছিলাম SBA লোন এবং PPP লোন সহ নানা বিষয়ে। তবে একটা ব্যাপার যেটি হচ্ছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই লোন পরিশোধের ব্যাপারে, কারণ এবারের ট্যাক্স সিজনটা একটু ভিন্ন রকম, সে সঙ্গে এবারের পরিস্থিতিটাও একটু ভিন্ন রকম। নতুন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে সব কিছু নতুন, তাই আপনারা আপনাদের এই এবারের ট্যাক্স ফাইলের ব্যাপারে যদি সতর্ক না থাকেন, তাহলে হয়তো আগামীতে সমস্যায় পড়তে পারেন। আমাদের TVN-এর পক্ষ থেকে চেষ্টা থাকে আপনাদেরকে সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনাদের দৈনন্দিন জীবনটা একটু স্মুথ হয়। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।